হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 12 অধ্যায় অর্থাৎ গোলকের সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। আজকে আমরা 13 অধ্যায় শুরু করব। তা ক্লাস 10-এর 13 অধ্যায়ে যেটি আছে সেটি হচ্ছে বন্ধুরা ভেদ বা ভ্যারিয়েশন। তো এই ভেদের অঙ্কগুলি করার আগে আমাদের ভেদ সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, না হলে আমরা ভেদের অঙ্কগুলি করতে পারবো না। তো ভেদের অঙ্কগুলি করতে গেলে আমাদের প্রথমেই যেটি জানতে হবে, 1 নাম্বার, সেটি হচ্ছে চলরাশি। 2 নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে বন্ধুরা ধ্রুবক, এবং 3 নম্বরে আসবে ভেদ। ঠিক আছে, এই ভেদ আবার বিভিন্ন প্রকারের আছে। সেটি হচ্ছে দেখো সরল ভেদ। 2 নম্বরে আলোচনা করব আমরা ব্যস্ত ভেদ, এবং 3 নম্বরে আসবে যৌগিক ভেদ। কেমন? তো চলো আমরা একে একে আলোচনা শুরু করি। তাহলে প্রথমে দেখো যেটি আসে সেটি হচ্ছে এই চলরাশি। তো চলরাশি কাকে বলে বন্ধুরা? চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যায় অজ্ঞাত ও পরিবর্তনশীল, অর্থাৎ এই মানটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা লিখে নিই। তাহলে দেখো বন্ধুরা, এই কথাগুলো আমরা লিখে নিয়েছি। এবার আসি বন্ধুরা, আমাদের 2 নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল জ্ঞাত রাশিকে ধ্রুবক বলে। ঠিক আছে, চলরাশি যেমন আমাদের কাছে অজ্ঞাত থাকে, কিন্তু ধ্রুবক আমাদের কাছে জ্ঞাত থাকে। তাহলে একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। দেখো বন্ধুরা, ধরো একটা সমীকরণ 2x প্লাস 4y সমান 20। এখানে দেখো y এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মান আমরা পাবো, তাই না? যেমন দেখো y যদি 1 হয় তবে x এর মান আমরা কি পাবো? x সমান আমরা পাবো 8, তাই না? সমাধান করলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে 4 অক্ষে 4, 4 উপাশে গেল, 20 থেকে 4 বাদ দিলে 16 পেলাম, অর্থাৎ 2x যদি 16 হয় x সমান আমরা 8 পেলাম। তেমনি আরেকটাও দেখো, যদি আমরা এখানে y সমান আমরা 3 ধরি, তাহলে কি হচ্ছে? 3 4 12, 12 উপাশে গেলে 20 থেকে 12 বাদ দিলে আমরা 8 পাচ্ছি, অর্থাৎ 2x হচ্ছে 8। তাহলে x সমান কত? x সমান আমরা 4 পাচ্ছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এখানে x আর y এর মান পরিবর্তনশীল, অর্থাৎ একটা পরিবর্তন হলে আরেকটি পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখো x এর সঙ্গে এই 2a ইন্টু এক্স, এই 2টা কি পরিবর্তন হচ্ছে? 2 কিন্তু পরিবর্তন হচ্ছে না। x এর যে কোনো মানের জন্যই 2 একই থাকবে। কিংবা দেখো x y এর মান পরিবর্তন হলেও কিন্তু এপাশে যে সংখ্যাটি আছে 20, এটির কোনো পরিবর্তন হবে না, তাই না? এখানে যেমন x এর মান যদি 8 ধরি তাহলে 8 দুগুণে 16, y এর মান 1 ধরলে 4 অক্ষে 4, 16 আর 4 20 হচ্ছে। এখানে দেখো y এর মান 3, তাহলে 3 4 12, x এর মান 4, 4 দুগুণে 8, তাহলে 8 আর 12 মিলে 20 হচ্ছে। অর্থাৎ এই 20-র কোনো পরিবর্তন হচ্ছে না। এই রাশিটি হচ্ছে আমাদের কাছে জ্ঞাত, অপরিবর্তনশীল। ঠিক আছে, কিন্তু x আর y এর মান আমরা জানি না, একটার মানের পরিবর্তে আর একটা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, এটি হচ্ছে চলরাশি। এবার আসি বন্ধুরা ভেদ। তা ভেদ কাকে বলে? দুটি চলরাশির মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি পরিবর্তিত হয়, তখন বলা হয় ওই চলরাশি দুটো ভেদে আছে। ঠিক আছে, তাহলে আমরা কথাগুলো লিখে নিই। কেমন? এবার আসি বন্ধুরা সরল ভেদ। সরল ভেদ কাকে বলে? সরল ভেদ হচ্ছে বন্ধুরা যে দুটি চলরাশি, সেক্ষেত্রে আমরা ধরি চলরাশি দুটি a ও b। এই দুটি চলরাশি, এদের মধ্যে যখন সম্পর্ক এরকম থাকবে যে এ বৃদ্ধি পেলে বিও বৃদ্ধি পাবে, এ যদি কমে তাহলে বিও কমবে। ঠিক আছে, এইরকম যদি সম্পর্ক থাকে যে একটি বাড়লে অন্যটি বাড়ছে বা একটি কমলে অন্যটি কমছে, অথবা এই দুটির অনুপাত সর্বদা ধ্রুবক থাকছে, তখন আমরা বলবো এই এ ও বি সরল ভেদে আছে। এবং সেটি কিভাবে লেখা হবে? সেটি যদি গাণিতিক
গাণিতিকভাবে আমরা প্রকাশ করি সেটা আমরা লিখব এ প্রপোর্শনাল বি। ঠিক আছে, এইভাবে লেখা হয়। তাই এইরকম যদি থাকে এখান থেকে আমরা লিখতে পারি বা এ বাই বি সমান ধ্রুবক, বা এ বাই বি সমান কে। কে হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে এর মান কিন্তু কখনো শূন্য হতে পারে না। ঠিক আছে বন্ধুরা, কে নট ইকুয়াল টু 0। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তবু একটু একটা বাস্তব উদাহরণ দেখো। এই এ হচ্ছে বন্ধুরা আমাদের পেন, আর এটা হচ্ছে আমাদের টাকা। ঠিক আছে, আমরা যদি একটা পেন কিনে 5 টাকা লাগে, তাহলে আমাদের দুটো পেন কিনতে গেলে কি লাগবে? 10 টাকা লাগবে, তাই না? তিনটে পেন কিনতে গেলে আমাদের 15 টাকা লাগবে। তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা, একটি বাড়লে অন্যটি বাড়ছে, অর্থাৎ এরা পরস্পরের মধ্যে সরল ভেদে আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এ যদি বি এর সাথে সরল ভেদে থাকে, তবে বি কি এর সাথে সরল ভেদে থাকবে? প্রথমে আমরা বাস্তব উদাহরণের সাহায্যে দেখে নিই। তা দেখো বন্ধুরা, আমরা যদি 5 টাকা নিয়ে যাই তাহলে আমরা একটি পেন পাবো, 10 টাকা নিয়ে গেলে আমরা দুটি পেন পাবো, 15 টাকা নিয়ে গেলে আমরা তিনটি পেন পাবো। অর্থাৎ টাকার পরিমাণ যত বাড়ছে আমাদের পেনের পরিমাণ বাড়ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে বি সরল ভেদে আছে এর সাথে, তাই না? অর্থাৎ আমরা পেলাম এ প্রপোর্শন বি হলে বি প্রপোর্শন এ হবে। এবার 2 নম্বরে যেটি আসছে বন্ধুরা, সেটি হচ্ছে ব্যস্তভেদ। তো ব্যস্তভেদ কাকে বলে বন্ধুরা? যে দুটি চলরাশি এ ও বি, এদের মধ্যে একটি বাড়লে যদি অন্যটি কমে, বা একটি কমলে অন্যটি বাড়বে। ঠিক আছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক, তখন আমরা তাদেরকে বলবো ব্যস্তভেদে আছে। বা এইরকম হতে পারে যখন এ ও বি এর গুণফল সর্বদা ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি ব্যস্তভেদে আছে। তা বন্ধুরা, এ ও বি এর এই ভেদ সম্পর্কে যদি আমরা প্রতীক চিহ্নের সাহায্যে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব এ প্রপোর্শনাল 1/b, এইভাবে লেখা হবে। এ যদি বি এর সাথে ব্যস্তভেদে থাকে, ঠিক একইভাবে বিও কিন্তু এর সাথে ব্যস্তভেদে থাকবে। ঠিক আছে, এটি আমরা গাণিতিকভাবেও দেখাতে পারি, বা এই আগেরটার মতো আমরা বাস্তব উদাহরণের সাহায্যে দেখাতে পারি। ঠিক আছে, যেমন ধরো তোমাদের ক্লাসে কারোর জন্মদিন হচ্ছে, সেই জন্মদিনের জন্য তোমাদের বাড়ি থেকে একজন হয়তো 24টি লজেন্স নিয়ে গেছে, প্রত্যেককে দেবে। দেখা গেল তোমাদের ক্লাসে 8 জন এসছে। ঠিক আছে, তবে প্রত্যেকে কটা করে পাবে? 3টে করে পাবে। এবার দেখো, এই লজেনের পরিমাণ তো সেম। এবার দেখো তোমাদের হয়তো সেখানে 6 জন এলো, অর্থাৎ কমে গেল। তাহলে তোমরা লজেন্স কটা পাবে? 4টে করে পাবে। এবার দেখো 4 জন এলো, তাহলে লজেন্স কটা করে পাবে? 6টা করে। অর্থাৎ দেখো বন্ধুরা, তোমাদের ছাত্র সংখ্যা কমলে লজেন্সের সংখ্যা বাড়ছে, তাই না? আবার দেখো এখানে যদি 12 জন আসতো, তাহলে তোমরা কটা পেতে? লজেন্স 2টো পেতে। ঠিক আছে, তা দেখো একটা বাড়লে অন্যটি কমছে, আবার কমলে একটা বাড়ছে। বুঝতে পেরেছ? কিন্তু এদের যে গুণফল, অর্থাৎ 3 × 24, 4 × 6 24, 12 × 2 = 24, অর্থাৎ এদের গুণফলগুলি সমান আছে। তা এইরকম যখন সম্পর্ক থাকবে, তখন আমরা গিয়ে বলবো যে এরা ব্যস্তভেদে আছে। এটিকে আমরা এইভাবে লিখতে পারি, এ সমান কে ইন্টু 1/b। এখানে কে হচ্ছে বন্ধুরা আমাদের ধ্রুবক। কেমন? এবার 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে যৌগিক ভেদ। কেমন? তাই যৌগিক ভেদ কাকে বলে? যদি একটি চলরাশি অন্য দুটি বা ততোধিক চলরাশি গুণের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশিটি অন্য চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হবে। ঠিক আছে, যেমন ধরো এ বি সি, এই 3টে চলরাশি আছে। এবার এ চলরাশি যদি বি আর সি এর গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, অর্থাৎ এ ভ্যারিয়াস বিসি বা এ সমানুপাতিক বিসি হয়, তবে আমরা কি বলবো? যে এ বিসির সাথে যৌগিক ভেদে আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা পাবো, দেখো, এ সমান কে ইন্টু বিসি। কে এখানে কি? কে এখানে অশূন্য ভেদ ধ্রুবক।
এখানে একটা জিনিস বন্ধুরা জেনে রাখা দরকার, এ ভ্যারিজাস বা এ সমানুপাত বিসি হলে আমরা লিখতে পারি যে বিসি সমানুপাত এ। ঠিক আছে, যদি এ সমানুপাত বিসি হয় তবে বিসি সমানুপাত এ হবে। এখানে আরেকটা জিনিস আছে তোমাদের, সেটি হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। সেটি কেমন বন্ধুরা? দেখো, যদি এই এ, বি এবং সি এই তিনটে চলরাশি থাকে, তবে এ সমানুপাত বি হবে যখন সি ধ্রুবক থাকবে। ঠিক আছে, এ সমানুপাত বিসি হবে যখন সি ধ্রুবক থাকবে, আবার এ সমানুপাত সি হবে যখন বি ধ্রুবক থাকবে। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? আমরা পাবো এ সমানুপাত বিসি যখন এই বি আর সি উভয়ে পরিবর্তনশীল। কেমন? আমাদের ভেদের অঙ্কগুলি করতে গেলে এই কনসেপ্টগুলি আমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো এবার কোষে দেখি অঙ্কগুলি শুরু করি। এবার কোষে দেখি 13-র 1 দাগে দেখো কি আছে। দুটি চলরাশি এ ও বি এর সম্পর্কিত মানগুলি আমাদের একটি বক্সের মাধ্যমে দেখানো হয়েছে এবং নিচে প্রশ্ন করা হয়েছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তা বন্ধুরা, আমরা এর আগেই আলোচনা করেছি যে কোনো চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক বের করার জন্য আমরা তাদের পরিবর্তনগুলি লক্ষ্য করব। ঠিক আছে, তো দেখো এখানে এ কত ছিল? প্রথমে এর মান ছিল 25 আর বির মান ছিল 10। এবার এর মান পরিবর্তিত হয়ে অর্থাৎ বেড়ে 30 হলো এবং বি এর মান কত হলো? বেড়ে 18 হলো। তারপরে দেখো 30 থেকে এর মান 45 হয়েছে, বির মান বেড়ে 18 হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এর বৃদ্ধিতে বি এরও বৃদ্ধি হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বন্ধুরা, এই এ আর বির মধ্যে যে ভেদ সম্পর্কটা আছে সেটি হচ্ছে সরল ভেদ, তাই না? একটি বৃদ্ধিতে যখন অন্যটি বৃদ্ধি হয় তখন তাদের মধ্যে সরল ভেদ সম্পর্ক থাকে। এখানে সেই জিনিসটি হচ্ছে, তাই তো? তাহলে এখানে প্রথমে যে প্রশ্নটা করা হয়েছিল এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি, তো সেটির উত্তর আমরা কি লিখব? এখানে এ এর বৃদ্ধিতে বা হ্রাসে, ঠিক আছে, বি এর বৃদ্ধি বা হ্রাস পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। কেমন? আমাদের প্রথম উত্তরটা পাওয়া হয়ে গেল। এবার দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে, এই ভেদ ধ্রুবকটা আমাদের নির্ণয় করতে হবে। ভেদ ধ্রুবক নির্ণয় করার জন্য আমরা সরল ভেদে কী দেখেছিলাম? যে চলরাশি দুটির অনুপাতই হবে আমাদের ভেদ ধ্রুবক। এক্ষেত্রে আমরা চলরাশি এ ও বি এর অনুপাত বের করব। তা দেখো, প্রথমে এর মান 25 দেওয়া আছে, তবে বির মান কত? 10। এখানে এর মান 30 দেওয়া আছে, বির মান 12। এর মান 45 হলে বি এর মান 18। এর মান 250 হলে বি এর মান 100। তা প্রতি ক্ষেত্রেই দেখো বন্ধুরা, এ বাই বি এর মান সেম। সেটি কত? সেটি হচ্ছে 5/2। এটা যদি আমরা 5 দিয়ে কাটি 5/2 পাবো, এটি 6 দিয়ে কাটলে 5/2 পাবো, এটি যদি আমরা 9 দিয়ে কাটি 5/2 পাবো, এটি 50 দিয়ে কাটলে 5/2 পাবো। অর্থাৎ প্রতি ক্ষেত্রে মান আমাদের 5/2 বের হচ্ছে। অতএব আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ সমান 5/2 বি। এই 5/2 হচ্ছে বন্ধুরা আমাদের ভেদ ধ্রুবক। তাহলে আমরা উত্তর কি লিখব? আমরা লিখব এ ভ্যারিজাস বি এবং ভেদ ধ্রুবকের মান 5/2। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এ বির মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে আর ভেদ ধ্রুবকের মান হচ্ছে 5/2। ঠিক আছে, এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো। 2 দাগে এক্স ও ওয়াই দুটি চলরাশি এবং তাদের সম্পর্কিত মানগুলি
আমাদের দেখানো হয়েছে এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না বুঝে লিখি। এক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমাদের কোনো ভেদ ধ্রুবক নির্ণয় করতে বলেনি। তাহলে এক্স ও ওয়াই চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক বের করার জন্য আমরা কি করব, ওদের পরিবর্তনগুলি লক্ষ্য করব। এখানে দেখো বন্ধুরা, এখানে এক্স এর মান কি হচ্ছে, 18 থেকে কমে 8 হচ্ছে, কিন্তু ওয়াইয়ের মান 3-এর থেকে দেখো বেড়ে 6 পূর্ণ 3-4 হচ্ছে। আবার এক্সের মান 8 থেকে বেড়ে 12 হচ্ছে, কিন্তু ওয়াইয়ের মান 6 পূর্ণ 3-4 থেকে কমে 4 পূর্ণ 1-2 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমছে, তাই না? তাহলে এরকম যদি ঘটনা ঘটে, আমরা কি বলেছিলাম, তাদের মধ্যে কি সম্পর্ক থাকবে, ব্যস্তভেদ সম্পর্ক থাকবে। তাহলে সেটাই আমরা লিখব। এখানে এক্সের মান বাড়লে বা কমলে ওয়াই এর মান কি হচ্ছে, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমছে, বা এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়ছে। অর্থাৎ এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমানুপাত 1/y, এই সম্পর্কটা আমাদের থাকবে। আর এখানে দেখো বন্ধুরা, যদি আমাদের ভেদ ধ্রুবক বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম, আমরা দেখেছিলাম ব্যস্তভেদের ক্ষেত্রে চলরাশি দুটির গুণফলই হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে আমরা ভেদ ধ্রুবকের জন্য আমরা কি করতাম, এই এক্স ওয়াইয়ের মানটা বের করতাম। এটি যদিও প্রশ্নে বলে দেওয়া নেই, তবু আমরা এটি অতিরিক্ত করছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম দেখো, সেক্ষেত্রে আমরা 18 গুণ 13 পেতাম। আবার দেখো 8 গুণ 27-4 সমান 12 গুণ 9-2 সমান 6 গুণ 9, এবং প্রতি ক্ষেত্রে মান দেখো 54 আসতো। অর্থাৎ ভেদ ধ্রুবকের মান কত বের হতো বন্ধুরা, 54 বের হতো। ঠিক আছে, এটি আমরা এক্সট্রা করলাম। এবার বন্ধুরা 3-এর 1 দাগেরটা লক্ষ্য করো। 3-এর 1 দাগে বলা আছে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো দেখো বন্ধুরা, অঙ্কে এখানে আমরা দুটো চলরাশি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সময় এবং দ্বিতীয়টি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর এখানে গতিবেগটা হচ্ছে আমাদের ফিক্সড, তাই তো, গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা ধরি সময় সমান টি, অতিক্রান্ত দূরত্ব ডি। এবার আমরা বন্ধুরা এই টি আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করব। ঠিক আছে, তা দেখো গতিবেগ স্থির থাকলে সময় টি বাড়লে বা কমলে দূরত্ব ডি কী হবে বন্ধুরা, বাড়বে বা কমবে, তাই না? যদি বেশি সময় ধরে গাড়িটা চলে তাহলে বেশি দূর অতিক্রম করবে, কম সময় গাড়ি চলে কম দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ টি ও ডি সরল ভেদে আছে, অতএব টি সমানুপাত ডি। ঠিক আছে, বা এখান থেকে আমরা কী পাচ্ছি, বা টি সমান কে ডি। কে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, কেমন? এবার অঙ্কে আমাদের প্রথমে বলে দিয়েছে যে ট্যাক্সিটি 25 মিনিটে 14 কিমি অতিক্রম করে। অর্থাৎ টি যদি 25 মিনিট হয় তবে অতিক্রান্ত দূরত্ব ডি সমান কত, 14 কিমি। তা এইখানে আমরা টি আর ডির মান বসিয়ে আমরা ধ্রুবকের মানটা প্রথমে বের করব। ঠিক আছে,
দেখো অতএব 25 সমান কে ইন্টু ডি এর মান 14 বা কে সমান 25/14। এবার কে এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। সুতরাং আমরা কি পেলাম দেখো, টি সমান 25/14 ডি। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। ঠিক আছে, এবার আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, অর্থাৎ এক্ষেত্রে টি সমান 5 ঘন্টা সমান 5 গুণ 60 সমান 300 মিনিট। কেমন? তা দেখো এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, অতএব টি এর জায়গায় আমরা 300 বসিয়ে দিলাম সমান 25/14 ডি, তাই তো? বা কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 25D সমান 300 গুণ 14 বা ডি সমান 300 গুণ 14/25। 25 দিয়ে 300কে কাটলে আমরা 12 পাবো। এবার আমরা 12 দিয়ে 14কে গুণ করব। তো 4 বরং 48 8 হাতে 4, 12 আর 4 16। অতএব ডি সমান আমরা কত পেলাম, 168 কিমি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কী হবে, অতএব 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 3-2 দাগেরটা লক্ষ্য করো। 3-2 দাগে কী আছে, আমাদের স্কুলে প্রথম শ্রেণী 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তা দেখো এখানে আমরা দুটো চলরাশি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শিশুর সংখ্যা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রতিটা শিশুর প্রাপ্ত সন্দেশের সংখ্যা, তাই না? তাহলে এই দুটি আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি শিশুর সংখ্যা সমান সি ও প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা কি হবে, এন। ঠিক আছে, এবার বন্ধুরা কাজ হবে আমাদের এই যে দুটি চলরাশি পেলাম এই চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করা। তা দেখো বন্ধুরা, আমাদের যদি মোট সন্দেশের পরিমাণ স্থির থাকে তাহলে দেখো শিশুর সংখ্যা যদি বাড়ে তবে কি হবে, প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, আবার শিশুর সংখ্যা যদি কম আসে তবে সন্দেশ প্রত্যেকে বেশি করে পাবে, যেহেতু আমাদের মোট সন্দেশ তো একই, তাই না? তাহলে আমরা সেটা লিখে নিই যে শিশুর সংখ্যা বাড়লে বা কমলে প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশের সংখ্যা কি হবে, বাড়লে পরে কমবে আর কমলে পরে বাড়বে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে বন্ধুরা এই দুটির মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাচ্ছি, ব্যস্তভেদে আছে, তাই না? তাহলে এখানে আমরা লিখে নেব অতএব সি ও এন ব্যস্তভেদে আছে। কেমন? সুতরাং আমরা কি পাবো, সুতরাং আমরা পাবো সি প্রপোর্শনাল 1/n, তাই না? অতএব এখান থেকে আমরা লিখতে পারি সি সমান k/n, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কেমন?
এবার আমাদের কাজ হবে, দেখো বন্ধুরা এখানে একটি কন্ডিশন বলে দিয়েছিল সেটি হচ্ছে, দেখো বন্ধুরা শিশুর সংখ্যা যদি 24 হয় তাহলে প্রত্যেকে 5টি করে সন্দেশ পেয়েছিল, তাই না? অর্থাৎ সি সমান 24 হলে এন সমান কত? 5টি ছিল। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, বসিয়ে আমরা কে এর মান বের করব, কেমন? তাহলে অতএব 24 সমান কে বাই এন কত? 5, বা কে সমান 24 গুণ 5 সমান 120। ঠিক আছে, এবার আমরা কে এর মান যে 120 পেলাম এখানে এবার বসিয়ে দিয়ে আমরা সমীকরণটি গঠন করব। অতএব দেখো আমরা কি পাচ্ছি, সি সমান 120 বাই এন, এটি হচ্ছে আমাদের নির্ণীয় সমীকরণ। এখানে বলেছে যে শিশুর সংখ্যা 4 জন কম হতো, ঠিক আছে? তাহলে অতএব এখন শিশুর সংখ্যা কত? এখন শিশুর সংখ্যা 24 বিয়োগ 4 সমান 20 জন, তাই তো? তাহলে এখানে সি এর জায়গায় যদি আমরা 20 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? অতএব সি সমান 20 বসিয়ে পাই 20 সমান 120 বাই এন, বা কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো? 20 এন সমান 120, বা এন সমান 120 বাই 20, কাটাকাটি করলে আমরা 6 পাবো। অতএব এন সমান 6। তাহলে বন্ধুরা দেখো প্রত্যেক শিশু কটি করে সন্দেশ পাবে? অতএব প্রত্যেক শিশু 6টি করে সন্দেশ পাবে। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 3-এর 3 দাগেটা লক্ষ্য করো। 3-এর 3 দাগে কি আছে? যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা দুটি চলরাশি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লোক সংখ্যা এবং একটি দিন সংখ্যা। তাহলে সেটা আমরা লিখে নিই। ধরি লোক সংখ্যা সমান পি ও দিন সংখ্যা সমান ডি। এবার আমরা এই পি আর ডির মধ্যে সম্পর্ক খুঁজি, ঠিক আছে? যেহেতু বন্ধুরা মোট কাজের পরিমাণ স্থির, তাহলে কি হবে? লোক সংখ্যা বাড়লে বা কমলে দিন সংখ্যা কী হবে বন্ধুরা? লোক সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের কম দিন লাগবে, অর্থাৎ দিন সংখ্যা তখন কমবে, বা লোক সংখ্যা যদি কমে যায় আমাদের সময় বেশি লাগবে, অর্থাৎ দিন সংখ্যা তখন বাড়বে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি পি ও ডি ব্যস্তভেদে আছে, তাই না? তাহলে আমরা পাচ্ছি সুতরাং পি প্রপোর্শন 1/d। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি সমান কে বাই ডি। এবার আমরা পি আর ডি এর মান বসিয়ে কে এর মান বের করার চেষ্টা করি। তাই এখানে বলে দিয়েছে দেখো বন্ধুরা যে পি সমান 50 হলে, অর্থাৎ যদি 50 জন লোক কাজ করে, ডি অর্থাৎ সময় লাগবে আমাদের 18 দিন, তাই না? তাহলে এখানে আমরা বসিয়ে দিই অতএব 50 সমান কে বাই 18, বা এখান থেকে আমরা কী পাচ্ছি? কে সমান দেখো 50 গুণ 18 আমরা পেলাম। এবার এই কে এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব। অতএব কী পাচ্ছি দেখো, পি সমান 50 গুণ 18 বাই ডি। এটিকে আমরা
1 নং সমীকরণ করলাম। এবার বলেছে দেখো বন্ধুরা, পুকুরটি আমাদের 15 দিনে কাটতে হবে, অর্থাৎ 1 নং সমীকরণে আমরা ডি এর জায়গায় কত বসাবো? 15। তাহলে 1 নং সমীকরণে ডি সমান 15 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে দেখো বন্ধুরা, পি সমান 50 গুণ 18/15। আমরা যদি 5 দিয়ে কাটি 3 পাবো, এখানে 5 দিয়ে কাটলে 10 পাবো, 3 দিয়ে 18 কাটলে 6 পাবো। অর্থাৎ বন্ধুরা পি সমান কত বের হচ্ছে? 6×10=60। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, 18 দিনে কাজটি করতে গেলে আমাদের 50 জন লোক লাগছিল, আর 15 দিনে করতে গেলে আমাদের কতজন লোক লাগবে? 60 জন লোক। তাহলে অতিরিক্ত কত লোক লাগবে? তার জন্য কী করবো, এই 60-এর থেকে আমরা 50 বাদ দেবো। অতএব অতিরিক্ত লোক লাগবে সমান 60-50, অর্থাৎ 10 জন। কেমন? তো আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনে ভিডিওটি এখানেই শেষ করছি।